বাংলাদেশের সকালে ঘুম ভেঙে আপনারা হয়তো যারা আপনাদের সময় সুযোগ মতো খবরটি দেখবেন, সবার জন্যই কিছুটা হলেও একটু চাঞ্চল্যকর খবর। সেটি হলো, সবাই তো এখন নির্বাচন করে আমরা মুখে ফেনা তুলে ফেলছি। অনেকে নির্বাচনের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারির পরেই প্রধানমন্ত্রী হয়েও যাবেন, কেউ ক্ষমতায় বসে যাবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, জাতীয় সরকার হবে না কি হবে, এগুলো নিয়ে হিসাব নিকাশ করে ফেলছেন সবাই। কিন্তু এটি ঠিক যে নির্বাচনের বাকি আর মাত্র অল্প কয়েকদিন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে অনেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন তারা কাজ করছে, সরকার তারা হা ভোটের জন্য মরিয়া হয়ে ছুটছে দেশের এদিক থেকে অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এর মধ্যেই দেশে যে পরিস্থিতি আপনারা শুনতে পেয়েছেন, দেশের ভেতরকার এই সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো আছে, অর্থাৎ এনসিপি, জামাত সহ, তারা কয়েকদিন পর্যন্তই বলে আসছিল ইসলামিক দলগুলো নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ গতকালকে বদিউল আলম মজুমদার, আপনারা জানেন তিনি হচ্ছেন এই সরকারের একটি কমিশনের চেয়ারম্যান বা সভাপতি, যাই বলি। অন্যদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়জন ডান হাত বাম হাত যত হাত আছেন, তাদের অন্যতম শক্তিশালী একজন মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় বা দায়িত্বশীল যে ব্যক্তিটি, তিনি হলেন বদিউল আলম মজুমদার। তিনি গতকালকে বরিশালে একটি মতবিনিময় সভায় প্রার্থীদের নিয়ে সেখানে তিনি প্রকাশ্যেই বলেছেন, এই নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেলেও সংশয় আছে। তিনি দাবি করেছেন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার মানে আপনারা বুঝে গেছেন যে ডক্টর ইউনূসের যেই ব্যক্তিটি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় দায়িত্বে আছেন নেপথ্যে, সেই ব্যক্তিটি যখন এই কথা বলেন, বুঝবার কিছু বাকি থাকে না। এর আগে থেকেই আমি সহ আমরা অনেকে বারবার বলে আসছিলাম এই নির্বাচন নিয়ে সংশয় আছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এটি নিয়ে বড় ধরনের সংশয় আছে। এখন আমার কাছে যেই জিনিসটি তথ্য যতটুকু পেয়েছি সেই অনুযায়ী এক ধরনের চাঞ্চল্যকরই বলতে হবে। আসলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি তো দুটি ভোট, আপনারা বুঝতেই পারছেন। একটি হলো গণভোট, আরেকটি হচ্ছে সংসদ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে দিয়ে সরকার গঠন করা হবে। আর এই পরিস্থিতিতে এসে বাস্তবিক অর্থে সংসদ নির্বাচনটি 12 তারিখে হচ্ছে না, এটি এখন শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন যে কোনো অজুহাত দেখিয়ে শুধুমাত্র এই ঘোষণাটি দিবে। কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে কিংবা আওয়ামী লীগের কথা বলেন কিংবা অন্যান্য যারাই আছেন, তারাও এই নির্বাচনকে রীতিমতো বয়কটের ডাক দিয়েছেন। আন্তর্জাতিক মহলও বারবার বলে আসছে ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বা আওয়ামী লীগকে ছাড়া কোন নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। সব মিলিয়ে যে চাপের মুখে এই সরকার পড়েছে, এই চাপের ভেতর থেকেই সরকারের এখন নতুন ফন্দি বেরিয়ে আসছে। সেটি হচ্ছে শুধু যে সরকার মানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাই নয়, সেনাবাহিনীও এর সঙ্গে যুক্ত হয়েছে। গতকালকে রাতে
সেনাবাহিনীর ভেতরে এবং নির্বাচন কমিশনের ভেতর থেকেই দুটি খুবই দায়িত্বশীল সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যদি কোনো পরিস্থিতির মুখে জাতীয় সংসদ নির্বাচনটি বাতিল বা তফসিল বাতিল করতেই হয়, তবুও 12 ফেব্রুয়ারি গণভোটটি সরকার করে ফেলতে চায়। গণভোট সরকার করে এর মধ্য দিয়েই তারা নতুন করে সরকারে বা ক্ষমতায় টিকে থাকতে চায়। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসে অন্য দলগুলোকে নিয়ে একটি নামকাওয়াস্তে জাতীয় সরকার গঠন করে তারা অনিশ্চিত বা একটি অনির্দিষ্ট কালের জন্য একটি সরকার কাঠামোর দিকে এগিয়ে যেতে চায়, এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সেইভাবে প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা না হয় গণভোট করে ফেলতে। পাশাপাশি সেনাবাহিনীর ভিতর থেকে বলা হয়েছে তারাও এই সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য, অন্ততপক্ষে গণভোট করে ফেলার জন্য যত রকম প্রস্তুতি, যত রকম সহায়তা দরকার সেটি সেনাবাহিনীও করবে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে বলাই যায় এখন আসলে একেবারেই এই যে সংসদ নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়েছে, শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময়, অর্থাৎ বড়জোর এই সপ্তাহখানেকের মধ্যে, আপনারা জানেন যে 22 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ দিন, এর আগেই এই সংক্রান্ত ঘোষণাটি যে কোনো মুহূর্তে আসতে পারে। যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার লোকজন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান কমিশনের বা কমিশনভুক্ত যে সংস্থাগুলোর পর্যবেক্ষক যারা আসছেন, তারা অন্তত পক্ষে যাতে ভোটটি দেখতে পারেন, গণভোটটি যাতে তারা দেখতে পারেন, সেরকম প্রস্তুতিও নির্বাচন কমিশনকে রাখার জন্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও নির্বাচন কমিশনকে, নির্বাচন সচিবালয়কে এই মর্মে বিশেষভাবে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। এখন দেখার অপেক্ষা, জাতীয় সংসদ নির্বাচনটির যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি কখন বাতিল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে কি হবে, সেই জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ কবে নাগাদ হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরো অনেকটা সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি যদি কোনোভাবে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস মিলে গণভোটটি করে ফেলে, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য চরম আর এক বিপর্যয় বয়ে আনবে, এবং ডক্টর ইউনূস এই গণভোটের মধ্য দিয়ে তার যে আসল উদ্দেশ্য, সরকারে গদিতে থেকে যাওয়া এবং তিনি এককভাবে তার নেতৃত্বে একটি সরকারকে টেনে নেওয়ার জন্য তিনি যত রকম কলা কৌশল আছে সবকিছু তিনি শুরু করে দিয়েছিলেন অবশ্য আরো আগেই, কিন্তু এখন সেটি বাস্তবায়নের একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে। বাকিটা আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আগামী কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 22 তারিখের আগে এ সংক্রান্ত ঘোষণা যে কোনো সময় চলে আসতে পারে। ভয়াবহ এক অভিযোগ করা হলো এবার জুলাই শহীদদের পরিবারের পক্ষ থেকে। তারা অভিযোগ করলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে যে সমন্বয়করা জুলাই শহীদ এবং শহীদ পরিবারকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটাকে নিয়ে তারা ব্যবসা করেছে এবং এর জন্য সরকারের কিছু উপদেষ্টা এবং সরকারকেও তারা দায়ী করার চেষ্টা করলেন। সমন্বয়করা কি সত্যিই সেটা করেছে, জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক
হয়েছে? আমরা অনেক সমন্বয়ককেই এবার নির্বাচন করতে দেখছি, তাদের হলফনামায় লক্ষ লক্ষ টাকার তাদের মালিক হতে দেখছি, হলফনামায় তারা সেই মালিকানার কথা প্রকাশ করছেন। প্রশ্ন উঠছে যে এত টাকার উৎস কোত্থেকে আসলো? কেউ সদ্য অনার্স শেষ করেছেন, কেউ এখনো লেখাপড়া শেষ করেননি, এই মানে কোনো কাজ নেই, সদ্য লেখাপড়া শেষ করা তরুণদের কিভাবে লক্ষ কোটি টাকা আসলো? এই প্রসঙ্গগুলো যখন আলোচনা হচ্ছিল তখন এই শহীদ পরিবারগুলোর সংবাদ সম্মেলন এটা একটা নতুন মাত্রা যোগ করলো নির্বাচনের আগে। কি বলতে চাইলেন তারা, কেন এই অভিযোগ তারা করছেন, স্পেসিফিক কি কি কথা বলছেন তারা, চলুন একটু জেনে দেখি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম অর্থাৎ প্রধান বাংলা গণমাধ্যমই বলা যায় প্রথম আলো এই তথ্যটা তুলে এনেছে। বলছিলাম জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, এই ব্যাপারগুলোকে বিক্রি করে সমন্বয়করা কোটিপতি হয়েছেন, এই ভয়াবহ অভিযোগটা বারবারই শুনেছিলাম, কিন্তু এবার জুলাই শহীদের পরিবার থেকে অভিযোগটা করা হলো। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জুলাই শহীদের পরিবারকে বিক্রি করে সমন্বয়করা আজ কোটি টাকার মালিক, অভিযোগ জুলাই শহীদের বাবার। সেখানে বলা হচ্ছে এক সংবাদ সম্মেলনে এসে জুলাই অভ্যুত্থানের নেতাদের থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এক শহীদের বাবা অভিযোগ করেছেন শহীদ পরিবারকে বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন ছাত্র সমন্বয়কেরা, আর অন্তর্বর্তী সরকারের বিচারের নামে ঘুম পাড়ানি গল্প চলছে, এটাও তিনি বলেছেন। শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এই সংবাদ সম্মেলন করে। শতাধিক শহীদ পরিবারের সদস্যরা এতে অংশ নেন, বিপুল সংখ্যক সদস্য এতে অংশ নিয়েছেন। জুলাই 24-এর শহীদদের হত্যাকাণ্ডের বিচারে সরকারের অনীহা ও আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের দাবিতে ডাকা এই সংবাদ সম্মেলনে 6টি দাবি জানানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে 2024 সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল রক্তাক্ত এক পথ পেরিয়ে অভ্যুত্থানের রূপ নেয়, তারপরে শেখ হাসিনার পতন হয়, হাজারো মানুষের আত্মত্যাগে এই অর্জন হয়, এগুলো তারা বলেছেন। সংবাদ সম্মেলনে শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান তিনি বলেছেন আজকে আমাদের পুঁজি করে এই ছাত্র সমন্বয়করা শহীদ পরিবারকে বিক্রি করে আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। ভয়াবহ অভিযোগ। তারা রাজনৈতিক দল করেছে, তারা আজকে ফায়দা লুটে আঙুল ফুলে কলাগাছ হয়েছে, অথচ শহীদ পরিবারের আমাদের ন্যায্য দাবি ছিল আমরা আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার চাই। জুলাই হত্যাকাণ্ডের বিচার হলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদিকে জীবন দিতে হতো না, এমন কথাও তারা বলেছে। সরকার ব্যর্থ, সরকার তারা বলছেন যে তিনি মন্তব্য করেছেন তার প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিশ্বাসঘাতকতা। সরকার নাকি বিশ্বাসঘাতকতা করেছে, এই সরকার আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের, জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার স্বীকৃতি দিলেও তারা তাতে সন্তুষ্ট নন। বিচার প্রক্রিয়া নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে শহীদ সাইমের মা শিউলি আক্তার বলেছেন 1.5 বছর হয়ে গেছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে, কিন্তু এখনো বিচার পায় নাই। বিচারের কথাগুলোই মূলত তারা বলেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যে 6টি দাবি জানানো হয়েছে সেগুলো হলো জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার, আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ পরিবারের ও আহত পরিবারের আইনি সুরক্ষা নিশ্চিত করা, আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা নিশ্চিত, আহত ও শহীদ যাদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি তাদের যুক্ত করে গেজেট প্রকাশ, শহীদের প্রায় 250 জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব সরকারকে বহন করা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের দায় মুক্তির আইন প্রণয়ন করা। এরাও দায় মুক্তির আইনের কথা বলছেন, কিন্তু সবচেয়ে ভয়াবহ অভিযোগটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই এবং জুলাই শহীদদের বিক্রি করে ছাত্র সমন্বয়করা হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সত্যি কি তাই? দর্শক, আপনার কি মনে হয় এই অভিযোগটা কতটা সত্য বলে আপনি মনে করছেন? হঠাৎ করে এই অভিযোগ নির্বাচনের আগে মুহূর্তে জুলাই যোদ্ধাদের সমন্বয়কদের নির্বাচনের উপরে ব্যাপক প্রভাব ফেলবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।